আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ তারিকুজ্জামান ভূঁইয়া, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান, মৌলভীবাজার সরকারি কলেজ। আজকে আমার এই অনলাইন ক্লাসে মৌলভীবাজার সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীবৃন্দকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দশম অধ্যায়ের ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি। ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি চ্যাপ্টারের শুরুতেই তোমাদের সাথে পরিচয় করে দেওয়া দরকার। ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান কি, ইংরেজিতে বলে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বা ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান বোঝার আগে তোমাকে বুঝতে হবে আমাদের যে মূল হিসাব বিজ্ঞান সেটি। তোমরা একাদশ শ্রেণীতে যে হিসাব বিজ্ঞানটি পড়েছো প্লাস দ্বাদশ শ্রেণীতে পড়তেছো, হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। এখানে মূলত বেশি যে আলোচনা রয়েছে সেটা হলো আর্থিক হিসাব বিজ্ঞানের। শুরুতে তোমরা জাবেদা শিখেছো, খতিয়ান শিখেছো, রেওয়ামিল শিখেছো, আর্থিক বিবরণী প্রস্তুত করা শিখেছো। এসব কিছু হলো আর্থিক হিসাব বিজ্ঞানের বিষয় সবগুলো, যেখানে একটি ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেনগুলো শনাক্ত করা হয়, অতঃপর সেগুলো জাবেদাভুক্ত করা হয় ডেবিট ক্রেডিট নির্ণয় করে, অতঃপর খতিয়ানভুক্ত করা হয়, অতঃপর চূড়ান্ত হিসাব, কার্যপত্র তথা আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়, যাতে করে একটি ব্যবসা প্রতিষ্ঠানের ফলাফল আমরা নিরূপণ করতে পারি, আর্থিক অবস্থা নিরূপণ করতে পারি। এটা ছিল আর্থিক হিসাব বিজ্ঞানের বিষয়বস্তু। তো এখন আজকে আমাদের যে আলোচনা সেটা হলো ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান হলো আর্থিক হিসাব বিজ্ঞানের পরবর্তী ধাপ, হিসাব বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ একটি শাখা, যেখানে একটি প্রতিষ্ঠানের যে ব্যবস্থাপনা পরিষদ বা ব্যবস্থাপক তারা সিদ্ধান্ত গ্রহণ করে, ব্যবসা সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে। এই সিদ্ধান্ত গ্রহণের জন্য তাদের আর্থিক তথ্য প্রয়োজন। এই আর্থিক ব্যবস্থাপকীয় সিদ্ধান্ত গ্রহণের জন্য যে সকল আর্থিক ডাটা, আর্থিক তথ্যগুলো এখানে আলোচ্য বিষয়, আর্থিক তথ্যগুলো এখানে প্রসেস করা হয়, যার আলোকে ব্যবস্থাপনা সিদ্ধান্ত গ্রহণ করে। সিদ্ধান্ত যেমন মনে করো যে একটি ব্যবসা প্রতিষ্ঠান সে আগামী 1 বছর কী পণ্য উৎপাদন করবে, কতটুকু পণ্য উৎপাদন করবে, কোন দামে পণ্যটি বাজারে বিক্রি করতে পারবে, প্রফিটের পরিমাণ কেমন হবে, কী পরিমাণ বিক্রয় করলে তার কোনো লাভ লোকসান অর্থাৎ লাভ এবং মানে লাভ জিরো হবে, অর্থাৎ আয় এবং ব্যয় সমান হবে। এই বিষয়গুলো হলো ব্যবস্থাপনার কাজ। আর ব্যবস্থাপনার সিদ্ধান্ত গ্রহণের জন্য দরকার আর্থিক তথ্য। আর এই আর্থিক তথ্যসমূহকে প্রসেস করার কাজই হলো ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের কাজ। এখানে একটি আমরা সংজ্ঞা উল্লেখ করতে পারি যে অধ্যাপক রবার্ট এন খনি তিনি বলেছেন, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইজ কনসার্নড উইথ অ্যাকাউন্টিং ইনফরমেশন দ্যাট ইজ ইউজফুল ইন ম্যানেজমেন্ট। অর্থাৎ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইজ কনসার্নড উইথ, সে সংশ্লিষ্ট অ্যাকাউন্টিং ইনফরমেশন সেই সকল হিসাব তথ্যের সাথে যে সকল তথ্যগুলো ম্যানেজমেন্টের প্রয়োজন, অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণের জন্য যে সকল তথ্যসমূহ প্রয়োজন। আমরা এখন আসি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের অন্যতম যে বিষয় বা মূল যে একটি বিষয় সেটা হলো বাজেট। বাজেট কী জিনিস? বাজেট হলো পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশ। পরিকল্পনা কী জিনিস? পরিকল্পনা মানে ভবিষ্যতে আমরা কি করব সেটা পূর্ব থেকে নিরূপণ করা, সিদ্ধান্ত গ্রহণ করা, সেটা হলো পরিকল্পনা। পরিকল্পনা ইংরেজিতে বলে প্ল্যানিং, অর্থাৎ প্ল্যানিং মিনস ডিসাইডিং ইন অ্যাডভান্স হোয়াট ইজ টু বি ডান ইন ফিউচার। ভবিষ্যতে আমরা কি করব সেটা পূর্ব সিদ্ধান্ত গ্রহণটা হলো পরিকল্পনা। আর সেই পরিকল্পনাকে যদি আমরা সংখ্যা দ্বারা প্রকাশ করতে পারি, সেটি হলো বাজেট। অর্থাৎ বাজেট ইজ দ্য নিউমেরিক্যাল এক্সপ্লানেশন অফ প্ল্যান। পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে বলে বাজেট।
বাজেট বলতে সেটা ভবিষ্যতের বিষয়, অর্থাৎ আগামী 1 বছর বা পরবর্তী সময়ে আমরা কি করব, একটা ব্যবসা প্রতিষ্ঠানে কি পরিমাণ পণ্য উৎপাদন করব, কোন এলাকায় কোন পণ্যগুলো আমরা বিক্রয় করব, কেমন লাভ হবে, এই বিষয়গুলো হলো বাজেটের কাজ। তো আমাদের এই চ্যাপ্টারে প্রথমে যে আলোচনা রয়েছে বাজেট, এখানে আমি একটু সামনে বাড়তেছি। এখানে আমরা যে দেখতে পাচ্ছি বাজেট, বাজেটের মধ্যে রয়েছে, বাজেটের যদি আমরা ক্লাসিফিকেশন করতে চাই, একটা হলো বিক্রয় বাজেট। প্রথম যে বাজেটের প্রথম বাজেটটি হলো বিক্রয় বাজেট। বিক্রয় বাজেটে কি করা হয়, একটি প্রতিষ্ঠান আগামী 1 বছর কি পরিমাণ পণ্য বিক্রি করবে, কোন দামে কি পরিমাণ পণ্য বিক্রি করবে, বিক্রি করলে তার সে বিক্রয় থেকে কি পরিমাণ তার নগদ টাকা আসবে, সে বিক্রয়ের মধ্যে কি পরিমাণ বাকি থাকবে, কি পরিমাণ নগদ থাকবে, এই বিষয়গুলো এই বিক্রয় বাজেটে দেখানো হয়। আচ্ছা, তারপরে আমাদের বিক্রয় বাজেটের পরে আমাদের করতে হয় উৎপাদন বাজেট, ক্রয় বাজেট, মজুত পণ্য বাজেট, তারপরে নগদ বাজেট, সামগ্রিকভাবে আমরা যেটা বলি মাস্টার বাজেট। এই মাস্টার বাজেটের প্রথম উপাদানই হলো বিক্রয় বাজেট। বিক্রয় বাজেট হলো সকল বাজেটের ভিত্তি। বিক্রয় বাজেট ঠিক করে তারপর অন্য সকল বাজেটগুলো প্রস্তুত করতে হয়। এখন বিক্রয় বাজেট কিভাবে প্রস্তুত করা যায়। বিক্রয় বাজেট প্রস্তুত করতে একটা নির্দিষ্ট ছক লাগবে। সে বাজেটটা আমরা প্রস্তুত করতে পারি কোনো দ্রব্যের ভিত্তিতে, কোনো অঞ্চলের ভিত্তিতে, অথবা বিক্রয় প্রতিনিধির ভিত্তিতে, ক্রেতার ভিত্তিতে। দ্রব্যের ভিত্তিতে যেমন একটি প্রতিষ্ঠান তার অনেকগুলো দ্রব্য রয়েছে, প্রত্যেকটি দ্রব্যের জন্য সে বিক্রয় বাজেট প্রস্তুত করবে, অর্থাৎ এক একটি পণ্য আগামী 1 বছর কী পরিমাণ বিক্রয় হবে, কোন দামে বিক্রয় হবে, তার ভিত্তিতে একটি বিক্রয় বাজেট প্রস্তুত করা হবে। একটি প্রতিষ্ঠানের যতগুলো পণ্য থাকবে প্রত্যেকটা পণ্যের নামে পৃথক পৃথক বাজেট হবে। আবার বাজেট এলাকা ভিত্তিক হতে পারে, যেমন একটা প্রতিষ্ঠান সারা দেশে, যেমন একটা যদি বাংলাদেশকে আমরা বলি, সারা দেশে সে পণ্য বিক্রয় করে, এখন সেই প্রতিষ্ঠান তার পণ্যের বিক্রয় ব্যবস্থাপনাকে সুন্দর করার জন্য সমগ্র বাংলাদেশকে অনেকগুলো অঞ্চলে ভাগ করতে পারে, যেমন ঢাকা অঞ্চল, কুমিল্লা অঞ্চল, নোয়াখালী অঞ্চল, খুলনা অঞ্চল, বরিশাল অঞ্চল, সিলেট অঞ্চল, রাজশাহী অঞ্চল, এভাবে ভাগ করতে পারে। সে অনুযায়ী সে বাজেট প্রস্তুত করতে পারে। আবার বিক্রয় প্রতিনিধি ভিত্তিকও বাজেট হতে পারে। এক একজন বিক্রি প্রতিনিধির ক্ষেত্রে এক এক ধরনের টার্গেট দেওয়া থাকবে, সে অনুযায়ী তার একটা বাজেট করা হবে। আবার ক্রেতা ভিত্তিকও বাজেট হতে পারে, যেমন পোশাক শিল্পের ক্ষেত্রে পুরুষ ক্রেতা, মহিলা ক্রেতা, এভাবে বাজেট হতে পারে। আমরা আজকে সরাসরি একটি বাজেট নিয়ে আমি আলোচনা করব, সেটি হলো বিক্রয় বাজেট। আমি যেমন একটা অঙ্ক দাঁড় করিয়েছি এরকম, চলতি বছরের প্রকৃত বিক্রয়, এখানে দেখাচ্ছে যে পণ্য এ এবং পণ্য বি। পণ্য এ বিক্রয় করেছে 40,000 একক, প্রত্যেকটা এককের দাম ছিল 10 টাকা। পণ্য বি তার ছিল সে 30,000 পণ্য বিক্রি করেছে, প্রত্যেক এককের দাম ছিল 20 টাকা। এটা হলো প্রকৃত অবস্থা। এখন সম্ভাব্য পরিবর্তন, অর্থাৎ আগামী 1 বছরে ব্যবস্থাপনা চিন্তা করলো যে প্রোডাক্ট এ যেটি তার বিক্রয় মূল্য 20% বৃদ্ধি করবে, প্রোডাক্ট বি এর বিক্রয় মূল্য 10% হ্রাস করবে। ব্যবস্থাপনা দেখলো যে প্রোডাক্ট এ যদি তার বিক্রয় মূল্য 20% বৃদ্ধি করে, তাহলে বিক্রয় পরিমাণ 10% হ্রাস পাবে। অপরদিকে
প্রোডাক্ট বি এর ক্ষেত্রে যদি বিক্রয় মূল্য 10% হ্রাস করা হয় তাহলে বিক্রয়ের পরিমাণ 10% বৃদ্ধি পাবে। এই অবস্থায় ব্যবস্থাপনা একটি বাজেট প্রস্তুত করবে। তো আমাদের যেটি করণীয়, আমাদের অঙ্কের ক্ষেত্রে করণীয় যেমন ১ নম্বর বলে দিল যে প্রতি এককের বাজেট দর কত? প্রতি একক বলতে প্রতি একক পণ্যের বাজেট দর নির্ণয় করো। ২ নম্বর বাজেটেড বিক্রয় একক, অর্থাৎ যে প্রোডাক্টগুলি বিক্রি করব তার বাজেটেড বিক্রয় মূল্য কত? আর ৩ নম্বর চেয়েছে বিক্রয় বাজেট। একটু কাছে আনো। আমি আবারও ক্লিয়ার করতেছি। আমাদের প্রশ্নটা এরকম যে একটি চলতি বছরের প্রকৃত অবস্থা দেওয়া আছে, যেখানে প্রোডাক্ট আছে একটি পণ্য এ, একটি পণ্য বি। পণ্য এ এই বছর বিক্রি করেছে 40,000 একক 10 টাকা দরে, পণ্য বি বিক্রি করেছে 30,000 একক 20 টাকা দরে। ব্যবস্থাপনা চিন্তা করলো যে আগামী বছরে বিক্রয় মূল্য 20% বৃদ্ধি করবে প্রোডাক্ট এর, আর প্রোডাক্ট বি এর বিক্রয় মূল্য 10% হ্রাস করবে। প্রোডাক্ট এর ক্ষেত্রে বিক্রয় মূল্য 20% বৃদ্ধি করলে বিক্রি পরিমাণ হ্রাস পাবে 10%। অপরদিকে প্রোডাক্ট বি এর বিক্রয় মূল্য 10% হ্রাস করলে বিক্রি পরিমাণ বৃদ্ধি পাবে 10%। এই হলো আমাদের প্রেক্ষাপট, এই হলো আমাদের অঙ্কটি, সমস্যাটি আমাদের। এখন সমাধান চেয়েছে কি, একটু কাছে আনো এটা। সমাধান চেয়েছে যে প্রতি এককের বাজেট দর কত, বাজেটের বিক্রয় একক নির্ণয় করতে বলছে, বা অপরটি হলো বিক্রয় বাজেট প্রস্তুত করতে বলা হয়েছে। আচ্ছা, আমরা সমাধানে আসি। সমাধান ১ নম্বর, প্রতি এককের বাজেট দর নির্ণয়। প্রতি এককের বাজেট দর নির্ণয় আমরা করব বিবরণ। এখানে পণ্য এ, পণ্য বি এরকম একটা ছক প্রস্তুত করলাম। প্রকৃত দর, পণ্য এ এর প্রকৃত দর ছিল 10 টাকা একক প্রতি, পণ্য বি এর প্রকৃত দর ছিল 20 টাকা একক প্রতি। আমরা কিন্তু এখানে লিখে দিয়েছি প্রতি এককের বাজেট দর। তাহলে পরিবর্তন এখানে দেওয়া আছে প্লাস মাইনাস, অর্থাৎ পণ্য দাম বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে। যেমন প্রোডাক্ট এর ক্ষেত্রে বিক্রয় মূল্য 20% বৃদ্ধি পাবে। তাহলে বিক্রয় মূল্য যদি 20% বৃদ্ধি পায় তাহলে 10 টাকার 20% হলো 2 টাকা, সেটা আমরা দেখিয়ে দিলাম এখানে প্লাস। আর প্রোডাক্ট বি এর ক্ষেত্রে বিক্রয় মূল্য 10% হ্রাস পাবে। তো 20 টাকার 10% হলো 2 টাকা, 2 টাকা আমরা মাইনাস চিহ্ন দিয়েছি। তাতে বাজেটের দর কি দাঁড়ালো? 10 টাকা প্লাস 2 টাকা সমান 12 টাকা। পণ্য বি এর ক্ষেত্রে 20 টাকা মাইনাস 2 টাকা সমান 18 টাকা। এখন আমরা আসি, এই হলো আমাদের রিকোয়ারমেন্ট 1 কমপ্লিট। তাহলে নিশ্চয়ই আমি আবার রিপিট করতেছি, প্রতি এককের বাজেট দর, বাজেট আগামী 1 বছরে একটি পণ্যের বাজেট মূল্য কি হবে? প্রকৃত দর দেওয়া আছে 10 টাকা প্রোডাক্ট এর ক্ষেত্রে, প্রোডাক্ট বি এর ক্ষেত্রে দেওয়া আছে 20 টাকা। আর বিক্রয় মূল্যে পরিবর্তন হবে এটা 20%, তাহলে 10 টাকার 20% হলো 2 টাকা, পরিবর্তন মানে প্লাস হবে যেহেতু বৃদ্ধি পাবে। আর এটা মাইনাস 10% মানে মাইনাস 20 টাকার 10% হলো 2 মাইনাস 2 মানে হ্রাস পাবে। তাহলে বাজেটের দর এটা হলো 12 টাকা প্রোডাক্ট এর ক্ষেত্রে, প্রোডাক্ট বি এর ক্ষেত্রে হলো 18 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আসা যাক আমাদের 2 নম্বর যে রিকোয়ারমেন্ট, বাজেটেড বিক্রয় একক। বাজেটেড বিক্রয় একক নির্ণয়। বাজেটেড বিক্রয় একক নির্ণয়। আমরা বিবরণ পণ্য এ পণ্য বি দিলাম। বিবরণ, প্রকৃত বিক্রয় একক 40,000, প্রোডাক্ট বি এর ক্ষেত্রে হলো 30,000। আর প্রোডাক্ট এর ক্ষেত্রে বিক্রয় পরিমাণ 10% হ্রাস পাবে, তাহলে 40,000 টাকা 10% হলো 4,000। প্রোডাক্ট বি এর ক্ষেত্রে বিক্রয় পরিমাণ 10% বৃদ্ধি পাবে, 30,000 টাকা 10% হলো 3,000। বৃদ্ধিটা প্লাস, হ্রাসটা মাইনাস। আমি আবার বলতেছি, বাজেটেড বিক্রয় একক নির্ণয়। তাহলে বাজেটেড বিক্রয় নির্ণয় করতে গেলে আমাদেরকে আগে প্রকৃত যে ভিত্তি তার উপর দাঁড়াতে হবে। আমাদেরকে প্রথমে প্রকৃত একক ছিল 40,000, এর বি এর ছিল 30,000। পরিবর্তন, প্রোডাক্ট এর ক্ষেত্রে বিক্রয় পরিমাণ 10% হ্রাস পাবে, 40,000 10% হলো 4,000 মাইনাস। প্রোডাক্ট বি এর ক্ষেত্রে বিক্রয় পরিমাণ 10% বৃদ্ধি পাবে, 30,000 টাকা 10% হলো 3,000 হলো প্লাস। তাহলে বাজেটেড বিক্রয় একক কি দাঁড়ালো? 40,000 মাইনাস 4,000 সমান 36,000।
30,000 প্লাস 3,000 সমান 33,000। এ হলো বাজেটেড বিক্রয় একক। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, এখন আমরা আসি আমাদের রিকোয়ারমেন্ট 3 নিয়ে। বিক্রয় বাজেট। বিক্রয় বাজেট আমরা একটি এখানে প্রস্তুত করেছি। আসলে অঙ্কটি আমি প্রথমে প্রস্তুত করে রেখেছিলাম তোমাদেরকে সহজে বোঝানোর জন্য। বিক্রয় বাজেট যদি আমরা একটা প্রস্তুত করেছি, এখানে জায়গা স্বল্প ছিল, এখানে অবশ্য প্রতিষ্ঠানের নাম লিখতে হবে প্রথমে, তারপর লিখতে হবে বাজেটের নাম বিক্রয় বাজেট। আমরা ছকটা করেছি এভাবে, প্রথমে চলতি বছরের প্রকৃত বিক্রয় দেখিয়েছি, পরে দ্বিতীয় ছকে আমরা পরবর্তী বছরের বাজেট বিক্রয়টা আমরা দেখিয়েছি। যেমন প্রোডাক্ট এর ক্ষেত্রে চলতি বছরের প্রকৃত বিক্রয় ছিল 40,000 একক, দর ছিল 10 টাকা, তাহলে 40,000 গুণ 10 সমান 4 লাখ। প্রোডাক্ট বি এর ক্ষেত্রে প্রকৃত ছিল 30,000, দর ছিল 20 টাকা, তাহলে 30,000 গুণ 20 সমান 6 লাখ। তাহলে আমরা কি পাচ্ছি? 40,000 প্লাস 30,000 সমান 70,000, দর 10 টাকা, 4 লাখ প্লাস 6 লাখ সমান 10 লাখ। এই হলো আমাদের প্রকৃত চিত্র, প্রকৃত অবস্থা। আর আমাদের যদি পরবর্তী বছরে সেটা দেখতে চাই, তাহলে প্রোডাক্ট এর ক্ষেত্রে পরবর্তী বছরের ক্ষেত্রে আমাদের ছিল 36,000। আমরা এখান থেকে ফিগারটা নিয়ে নিলাম। প্রোডাক্ট বি এর ক্ষেত্রে পরবর্তী বছরের বাজেটের বিক্রয় ছিল 33,000 টাকা নিলাম। আর দর নিব আমরা যে রিকোয়ারমেন্ট 1 থেকে, পণ্য এর ক্ষেত্রে 12 টাকা, পণ্য বি এর ক্ষেত্রে 18 টাকা। আচ্ছা, জানি সবটা মিলে। আচ্ছা, এখন আমরা তাহলে 36,000 গুণ 12 সমান 4,32,000, 33,000 গুণ 18 সমান 5,94,000। তাহলে আমাদের টোটাল একক হলো 69,000, এদিকে টোটাল যোগফল হলো 10,26,000। এই হলো একটি বাজেটের একটা বিক্রয় বাজেটের চিত্র। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমার এই ক্লাসটা তোমরা বুঝতে পেরেছ। বিক্রয় বাজেট একটা অত্যন্ত সহজ একটি প্রক্রিয়া, অঙ্ক অনেক সহজ। যদি তোমাদের নিকট এটি নতুন, আর নতুন জিনিস বেশি বেশি চর্চা করতে হয়, চর্চা করলে সেটি আয়ত্তে আসবে। সহজ জিনিস মনে করে আবার অল্প প্র্যাকটিস করবা না, তাহলে কিন্তু পরীক্ষা হলে সমস্যা হবে, ভুলে যাবা। আর বাজেট এটি মাত্র শুরু হলো তোমাদের এই ক্লাস থেকে। বাজেট নিয়ে অনেক আলোচনা আছে উপর লেভেলে। জাস্ট এখানে শুধুমাত্র একটা শুরু হলো আজকে আমাদের বাজেটের কার্যক্রম। তো ক্লাসটা তোমরা আশা করি বুঝতে পেরেছ। বাসায় তোমরা প্র্যাকটিস করবে। তোমাদের বই আছে, মেন বই আছে, মেন বইয়ে প্রচুর উদাহরণ দেওয়া আছে, উদাহরণগুলি করবে একটা একটা করে। তারপরে তোমরা এক্সারসাইজগুলো, অনুশীলনগুলি করবে। এখন করোনার সময় যেহেতু কলেজ বন্ধ, প্রচুর সময় রয়েছে, এখন বাসায় বসে বসে বেশি বেশি করে পড়াশোনা করবে। শুধুমাত্র এইচএসসি পরীক্ষা নয়, তোমাদের এখনকার যে পড়াশোনা, সেটার জন্য, এই পড়াশোনা দেওয়ার জন্য তোমরা ভবিষ্যতে অনেক আগাতে পারো, এমনভাবে পড়াশোনা করবে। অল্প কিছু অঙ্ক করে না, পুরো বই শেষ করবে। একটি বই শেষ করার পরে অন্য একটি বই তোমরা শেষ করবে। এভাবে তোমরা তোমাদের সময়টাকে কাজে লাগাবে। তোমাদের আমাদের ক্লাস নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, সেটা তোমরা মেসেজ করে জানাবে, আমি সেটাই উত্তর দেব। তো ধন্যবাদ সবাইকে।